গরিব বাবার মৃত্যুর পর হঠাৎ করেই ছেলে মেয়েগুলো হয়ে যায় হাজার কোটি টাকার মালিক। আজ হাজির হয়েছি এমন এক মজার ফ্যামিলি ড্রামা নিয়ে যা আপনার আর আমার জীবনের বাস্তবতাগুলোকে এক সুতোয় গেঁথে ফেলবে। বড়লোক হওয়ার চিন্তা কার নেই বলুন? আর যদি কোনো জাদুমন্ত্র ছাড়াই এমন তাজ্জব ঘটনা ঘটে যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যান, তাহলে আপনি এই জোকারদের জায়গায় থাকলে ঠিক কি করতেন? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে তার আগে চলুন এই মাথা মোটাগুলো কি করেছে তা জেনে আসি। শেষে এসে তাদের ভাগ্য কিভাবে পাল্টে যায় সেটাও আপনাকে অবাক করবে। তো চলুন শুরু করা যাক। আমি মুভিম্যান, পুরো গল্প জুড়ে আপনাদের সাথে আছি। গল্পটা ইন্দোনেশিয়ার একটা ছোট্ট পরিবারকে কেন্দ্র করে। আসুন গল্পের মূল চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। শুরুতেই স্ক্রিনে যে মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম টিনা। সে এই শহরের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে পড়াশোনা করে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তার বাকি বন্ধুরা তার সাথে তেমন একটা মিশতে চাইতো না। এখানকার বেশিরভাগ স্টুডেন্টরাই ছিল ধনী পরিবারের, আর তাই তারা টিনার পোশাক আশাক আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে সবসময় মজা করত। এবার স্ক্রিনে যে ছেলেটাকে দেখা যাচ্ছে তার নাম ড্যানি। ড্যানি টিনার ছোট ভাই। সে মূলত একটা থিয়েটারে কাজ করে। এখানে সে ছোটখাটো কাজ করলেও তার একটা বড় স্বপ্ন আছে। সে এই থিয়েটারে একদিন নিজের বড় একটা শো আয়োজন করতে চায়, আর এই উদ্দেশ্য সফল করতেই সে কঠিনভাবে পরিশ্রম করে যাচ্ছে। স্কুল বেঞ্চে সাদা শার্ট পরা ছোট্ট যে ছেলেটাকে দেখছেন তার নাম হলো ডিটু, আর এই বাচ্চাটা হচ্ছে ড্যানি আর টিনার ছোট ভাই। সে একটা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। তার বন্ধুরা সবসময় তাকে বুলি করে। এছাড়াও সব থেকে বড় কারণ হচ্ছে তার পোশাক আশাক, বিশেষ করে তার জুতাটা। সে স্কুলে যে জুতা পরে আসতো সেটা সোল প্রায় খুলে যেত। স্কুলে তার একমাত্র বন্ধু ছিল ওয়াসিম, আর ওয়াসিম সবসময় তার হয়ে অন্যদের বিরুদ্ধে প্রতিবাদ করত। আর এবার যে মধ্যবয়স্ক দুজনকে দেখতে পাচ্ছেন তারা হলো ড্যানি, টিনা আর ডিটুর মা বাবা। তাদের বাবা আয়ান আর তাদের মা ছিল ইরা। দরিদ্র পরিবার হলেও তারা ছিল সুখী একটা পরিবার। তাদের মধ্যে সবসময় খুনসুটি লেগেই থাকে। সবাই সারাদিন তাদের নিজ নিজ কর্মস্থল থেকে ফেরার পর বাসায় এসে একসাথে অনেকটা সময় কাটাতো। আর এখানে এসে সবাই তাদের সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে একসাথে অনেক মজা করত। প্রতিদিন রাতে তারা একসাথে খাবার খেত আর হাসি মুখে ঘুমাতে যেত। এই তিন ভাই বোনের মধ্যে ছিল অনেক মিল। একসাথে তারা অনেক দুষ্টামি করে বেড়াতো। ছুটির দিনগুলোতে দেখা যেত আশেপাশে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে তারা তিনজন সেজেগুজে গেস্ট হিসেবে সেখানে ঢুকে যেত। একবার তো এমন হয় তারা একটা বিয়ের দাওয়াতে গিয়ে প্রায় ধরাই খেয়ে গিয়েছিল। বিয়ে থেকে চুরি করে খাওয়ার সময় ড্যানিকে একজন এসে জিজ্ঞেস করে, তুমি কোন পক্ষের? সে তখন কোনো কিছু না ভেবেই উত্তর দিয়ে বসে, আমি পাত্রীর এক্স। আর এটা শুনে তো সেখানকার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল। যাই হোক, কোনো একভাবে টিনা বিষয়টাকে সামলিয়ে নেয়। এদিকে ছোট্ট ডিটু তখন একের পর এক খাবারগুলো নিয়ে পকেটে ভরছিল। সিকিউরিটি দায়িত্বে থাকা লোকগুলো তাদের এমন কাণ্ড দেখে তাদেরকে ধরতে আসলে তারা সেবার কোনোভাবে পালিয়ে যায়। মানিকা আর লিন্ডা ছিল টিনার একমাত্র বান্ধবী। তারা দুজন বাদে তার তেমন কোনো বন্ধুই ছিল না। অন্যদিকে ডিটু যখন একদিন তার ক্লাসের ফাঁকে বসে ওয়াসিমের সাথে গল্প করছিল, তখন সে তার ছেঁড়া জুতাটা জোড়া লাগানোর চেষ্টা করছিল। আর তখন ওয়াসিম তার ব্যবহার করা এক জোড়া পুরাতন জুতা তাকে উপহার দেয়। সে আসলে অনেকদিন ধরেই দেখছে তার বন্ধু জুতাগুলো ছিঁড়ে গেছে, আর তাই বন্ধু হিসেবে সে বারবার ডিটুর এই অপমানগুলো সহ্য করতে পারছিল না। অন্যদিকে একজোড়া ভালো জুতো পেয়ে ডিটু তো অনেক খুশি। আর ড্যানি তখন তার আইডিয়াগুলো বড় বড় কোম্পানির কাছে নিয়ে যায় আর তাদেরকে ইনভেস্ট করতে বলে। কিন্তু কোম্পানির লোকজন তাকে উল্টো বোঝায় যে তুমি নিজের টাকা দিয়ে ইনভেস্ট করো। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা ড্যানির পক্ষে একা ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না। তাই সে হতাশা নিয়েই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে প্রতিদিনের মতো তারা একসাথে খাবার খেতে বসে। খাওয়ার সময় তিন ভাই বোন তাদের বাবাকে তাদের স্বপ্নের কথাগুলো খুলে বলে। তারা বড় হয়ে কে কি হতে চায় সেগুলো বলতে থাকে। আর তারা সবাই সবসময় টাকা ইনকাম করার কথা বলছিল। তারা বলে একদিন আমরা মেলা টাকা ইনকাম করব আর সবাই মিলে অনেক সুখে থাকবো। এটা শুনে আয়ান জোরে হেসে দেয়। সে বলে, শোনো বাচ্চারা, জীবনে অর্থ উপার্জন করার থেকেও ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। আয়ান খুবই ভালো মনের মানুষ। সে তার পুরো জীবন সৎ থেকেছে। তার একটাই চাওয়া, সন্তানরা ভালো মানুষ হবে, জীবনের মানে বুঝতে শিখবে। গল্প আর হাসাহাসি করতে করতে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আয়ান বারান্দায় একটা চেয়ারে এসে বসে পড়ে আর সেখানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। মাঝরাতে হঠাৎ করেই টিনার ঘুম ভেঙে যায়। সে বারান্দাতে এসে দেখে তার বাবা চেয়ারে ঘুমিয়ে আছে। তার পাশে কিছুক্ষণ বসে থেকে রাত বেশি হয়ে যাওয়ায় ঘরের ভেতরে গিয়ে ঘুমানোর জন্য বাবাকে ডাক দেয়। অনেকক্ষণ ডাকার পরেও যখন কোনো সাড়া শব্দ আসে না, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। একটা সময় নাকের সামনে আঙ্গুল ধরলে বুঝতে পারে তার বাবা আর বেঁচে নেই। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। বাবা চলে যাওয়ার কষ্ট তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না। যার নেই সেই বোঝে বাবা কি জিনিস। সকালে তাকে দাফন করা হলে কবরের সামনে সবাই কান্নায় ভেঙে পড়ে। তাদের কাছে আয়ান শুধুমাত্র একজন বাবা ছিল না, তাদের সবার সব থেকে বড় বন্ধুও ছিল সে। আর এভাবে হঠাৎ করে চলে যাওয়ায় পরিবারের কেউই বিষয়টা মেনে নিতে পারছিল না। এমন সময় সেখানে একটা ছেলেকে দেখা যায় যে কিনা টিনাকে সান্ত্বনা দিতে এসেছিল। ছেলেটার নাম ওসমান। সে টিনার বন্ধু হলেও তারা একজন অন্যজনকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে এখনো প্রকাশ করেনি। বাবা মারা যাওয়ায় তিন ভাই বোন একদমই অসহায় হয়ে পড়েছে। তাদের বাবাই ছিল সমস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস। পরিবারের সব খরচ সে একাই চালাতো। আর তার এভাবে হঠাৎ
হঠাৎ চলে যাওয়ায় পরিবারের আয়ের কোনো পথ নেই। তাই তাদের মা ইরা অনেক ভেঙে পড়ে। মাকে এমন ভাবে কাঁদতে দেখে টিনা তার মায়ের হাত ধরে বলে, আমি আর পড়াশোনা করব না, আমি আর ভাই দুইজনে মিলে একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাবো, তুমি টেনশন করো না। আসলে জীবন আপনাকে সেই দিনই বাস্তবতা শেখাবে যেদিন থেকে আপনার নিজের পেটের খরচ নিজেকেই চালাতে হবে। এর আগে যে পরিস্থিতিকে আপনি বাস্তবতা মনে করেন সেটা আসলে আবেগ। যাই হোক, টিনার এই কথায় তার মা কোনোভাবেই রাজি হয় না। তিনি বলেন, তোমার বাবা সবসময় চেয়েছিল তোমরা পড়াশোনা করো আর নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যাও। তোমরা যদি এখন পড়াশোনা বন্ধ করে দাও তাহলে তোমার বাবার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। পরের দিন সকালে তারা সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। তখন ঘরের দরজায় কোট টাই পরে হাজির হয় এক লোক। তার সাথে একটা মেয়েও ছিল। পরিচয় জানতে চাইলে সেই লোকটা বলে, আমি একজন অ্যাডভোকেট আর এই মেয়েটা আমার অ্যাসিস্ট্যান্ট। বাড়িতে উকিল এসেছে শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে তাদের মা। আর তিনি কোনোভাবেই উকিলকে ঘরে ঢুকতে দিতে চাচ্ছিলেন না, কারণ তিনি ভাবছিলেন যেহেতু তারা অনেক গরিব ছিল, হয়তো আয়ান মারা যাওয়ার আগে বাড়ি বন্ধক রেখে গেছে বা বড় কোনো লোন রেখে গেছে, সেজন্য এখন তাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু তখন অ্যাডভোকেট তাদেরকে শান্ত করে বলে, আসলে এমন কিছুই না। তারপর সে সবাইকে নিয়ে ভিতরে ঢুকে একটা ভিডিও চালিয়ে দেয়। ভিডিওটা ছিল তাদের বাবার মৃত্যুর আগে রেকর্ড করে যাওয়া। ভিডিওটাতে আয়ান বলছিল, তোমরা আমার এই ভিডিও দেখছো, তার মানে আমি আর দুনিয়াতে নেই। এই ভিডিওটা আমার মৃত্যুর পরেই তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখে যাচ্ছি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমি চলে গেলে তোমাদের অনেক কষ্ট হবে, তবে এর থেকে বড় বিপদে পড়বে যখন তোমরা সংসারের খরচ চালাতে পারবে না। তোমাদের অভিযোগ উঠবে আমার প্রতি, আমি কতটা অপদার্থ তাই না, যে তোমাদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা সত্যি জানাতে চাই, আমি আসলে গরিব না। আমি ইন্দোনেশিয়ার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। তবে গত 21 বছর ধরে আমি সবকিছু ছেড়ে গরিবের মতো বসবাস করছি, কষ্ট করে উপার্জনের যে স্বাদ সেটা উপভোগ করার জন্য। এজন্যই আমি সবসময় চেয়েছি আমার সন্তানরা কষ্ট উপলব্ধি করুক আর নিজের পরিশ্রমের বলে নিজেদের পরিচয় তৈরি করুক। তাই এতদিন নিজের এই পরিচয় গোপন রেখেছি। তবে তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি আমার সব টাকা তোমাদের নামেই ব্যাংকে রেখে যাচ্ছি। সব শোনার পর পরিবারের সবাই একদম অবাক হয়ে যায়। তারা এতটাই অবাক হয়ে যায় যে মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না। যদিও তাদের পুরো বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তবে অ্যাডভোকেট তাদেরকে জানায় তারা চাইলে আগামীকালই ব্যাংক থেকে তাদের সব টাকা তুলে আনতে পারবে। অ্যাডভোকেট চলে যাওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় ঘটনা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে পরের দিন সবাই মিলে ব্যাংকে যাবে। সেদিন সারা রাত কেউই ঘুমাতে পারে না। সকাল হতেই ব্যাংকে হাজির হয়ে যায় আর ব্যাংক থেকে তাদেরকে জানানো হয় এখন চাইলে তারা 50 মিলিয়ন টাকা উঠাতে পারবে আর তা শেষ হয়ে গেলে আরো টাকা পাবে। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর তাদের মা তো এতটাই খুশি হয় যে ভাষায় প্রকাশ করতে না পেরে আবেগে মাটিতে বসে লুবাবার মতো কেঁদে দেয়। আর ইরার এমন কাণ্ডে ছেলে মেয়েগুলো খুবই লজ্জাজনক অবস্থায় পড়ে যায়, কারণ ব্যাংকের সবাই তাদের এই কাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখছিল। কোনো মতে তারা ইরাকে সামলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে চলে আসে। টাকা নিয়ে পুরো পরিবার শুরুতেই শপিং মলে চলে যায়। তারা চারজনে ধুমায় শপিং করে, এমনকি যেই জামাটা ঠিকঠাক গলা দিয়ে ঢুকছেও না সেটাও কিনে ফেলে। মানে চোখের সামনে যাই ভালো লাগছিল সেটাই কিনতে থাকে। ডিটু তো সবার আগে চলে আসে একটা জুতার দোকানে আর সেখান থেকে সব থেকে দামি জুতা কিনে নেয়। অন্যদিকে ড্যানি তার পছন্দের বাইক কিনে ফেলে। এই বাইকটা তার ছোটবেলার থেকেই স্বপ্ন ছিল, যেমনটা আমাদের অনেকেরই থাকে। বাইক ছেলে মানুষের জীবনে অন্যতম একটা ভালোবাসার জিনিস। কারো কারো জীবনে তো গার্লফ্রেন্ডের থেকেও প্রিয়। সবাই সবার মন মতো কেনাকাটা করে বাড়ি ফিরে আসে। সকাল হতেই দেখা যায় ডিটু স্কুলে নতুন জুতা পরে নায়কের মতো ভাব নিয়ে হাঁটতে থাকে। তার পায়ে এত দামি জুতা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। ডিটুও এই সুযোগে সবার সামনে বস বস ভাব নিয়ে পা দোলাতে থাকে। আসলে সে তার জুতাটা সবাইকে দেখানোর চেষ্টা করছিল, ফলে এতদিন ধরে যারা তাকে নিয়ে মজা করতো তারাই আজ তার প্রশংসা করছে। এদিকে টিনার সাথে ওসমানের ভাব হয়ে গেছে, তারা এখন একসাথে বাইকেও ঘুরে বেড়ায়। আর এভাবে একদিন ঘুরতে যাওয়ার সময় মাঝপথে হঠাৎ করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। ওসমান তাকে নিয়ে বাইকটা ঠেলতে ঠেলতে একটা গ্যারেজে নিয়ে যায়। সে যখন বাইক ঠিক করাচ্ছিল তখন টিনার চোখ পড়ে সেখানে রাখা একটা দামি মোটরসাইকেলের ওপর। সে কোনো কিছু না বলেই ওইখান থেকে 5 মিলিয়ন টাকা দিয়ে ওই বাইকটা কিনে ফেলে। প্রথমে ওসমান বুঝতে পারেনি বাইকটা সে ওসমানের জন্যই কিনেছে। বাইক চালিয়ে টিনাকে বাড়িতে নামিয়ে দেওয়ার সময় টিনা বলে, এটা তোমার জন্য গিফট। তখন ওসমান তাকে বাইকটা চাবি ফিরিয়ে দেয়, কিন্তু সে বলে, এটা তো আমি তোমার জন্যই কিনেছি, তুমি ফেরত দিচ্ছ কেন? ওসমান বলে, আমাকে বাইকটা উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি কোনোভাবেই এই উপহার নিতে পারবো না। এত দামি বাইক মেইনটেইন করার সামর্থ্য আমার নেই। তাছাড়া আমার কাছে পুরাতন গাড়িটাই অনেক ভালো লাগে, ওটা আমার নিজের কষ্টের টাকায় কেনা, আমি তাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আমার পরিশ্রমের মূল্য তোমার দামি বাইকের সাথে পাল্টাতে পারবো না টিনা। এটা বলে ওসমান সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে তিন ভাই বোন দেখে তাদের মায়ের গলায়, হাতে, কানে সব দামি গহনা
গহনায় ভরা। সে সব টাকা দিয়ে ডায়মন্ড আর সোনার গহনা কিনে ভরে ফেলেছে, আর এভাবে তারা তাদের কাছে থাকা সব টাকা খরচ করে ফেলে। তারা সবাই আগে অনেক স্বাভাবিক জীবনযাপন করলেও টাকা পাওয়ার পরপরই তারা লাগাম ছাড়া জীবনযাপন করতে শুরু করে, আর এভাবেই তাদের সব টাকা একটা সময় শেষ হয়ে যায়। তাই তারা টাকার জন্য অ্যাডভোকেটকে আবার খবর দেয়। সে এসে তাদেরকে আয়ানের আরো একটা ভিডিও দেখায়। সেখানে আয়ানকে বলতে শোনা যায়, তোমরা আমার দ্বিতীয় ভিডিওটাও দেখছো, তার মানে নিশ্চয়ই তোমরা আগের সব টাকা শেষ করে ফেলেছো, আর এখন বাকি যে টাকাটা আছে সেটা কিভাবে পাবে সেটা জানতে চাও। আয়ান তাদেরকে প্রথমে বলে, এভাবে খরচ করা তোমাদের মোটেও উচিত হয়নি। টাকাগুলো হিসেব করে খরচ করলে তোমরা আরো কিছুদিন ভালোভাবে চলতে পারতে, তবে হতাশ হওয়ার দরকার নেই। সবাইকে অবাক করে দিয়ে সে বলে, তোমাদের জন্য আরো 15 বিলিয়ন টাকা রাখা আছে, বাংলা টাকায় প্রায় 15,000 কোটি টাকা। আর এটা শুনে সবাই একদম লাফিয়ে ওঠে। ইরা তো মনের খুশিতে গান গেয়ে ওঠে। টাকাগুলো পাওয়া মাত্র সবার লাইফস্টাইল একদম আলাদা হয়ে যায়। তারা 100 মিলিয়ন দিয়ে একটা বাড়ি কেনে, আর 80 মিলিয়ন দিয়ে শহরের সব থেকে দামি ব্র্যান্ডের গাড়িটা কিনে নেয়। সেই সাথে বাড়ির জন্য দামি দামি ফার্নিচার কিনতে শুরু করে। ফার্নিচারের দোকানে ফার্নিচারগুলোর উপর লাফালাফি করার সময় একজন সেলসম্যান তাদেরকে লাফাতে নিষেধ করে। তাকে টাকার গরম দেখানোর জন্য ফার্নিচারের দোকানে থাকা সিকিউরিটি গার্ডকে নগদ টাকা দিয়ে তারা কিনে ফেলে। এরপর গাড়িতে 4 সিটে 4 জন বসে, কিন্তু তাদের মধ্যে কেউই গাড়ি চালাতে পারে না, তাই তারা সিকিউরিটি গার্ডকে দিয়ে গাড়ি ঠেলাতে থাকে। আর এভাবে ঠেলে গাড়ি চালানো দেখে শহরের সব লোক তাদের দিকে তাকিয়েছিল। এমন গাড়ি চালানো তো কেউ কখনোই দেখেনি। সবাই তাদেরকে সার্কাসের জোকার ভাবতে শুরু করে, কেউ কেউ আবার ভিডিও করে রাখে। তাদের মা এমন একটা ভাব ধরে বসেছিল যেন সে বলিউডের কোনো সুন্দরী নায়িকা। আর এভাবে ঠেলে ঠেলে গাড়ি নিয়ে তারা বাড়ি চলে আসে। টিনার কলেজে তার সাথে সব বড়লোক ছেলে মেয়েদের ভাব জমে যায়। সে এখন তাদের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে, আর এজন্য তার আগের দুই প্রিয় বান্ধবীর সাথে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। টিনা এখন আর লিন্ডা আর মনিকাকে আগের মতো টাইম দেয় না। টাকা পাচ্ছে গাঙ্গে, তাই পড়ালেখা উঠেছে চাঙ্গে। আসলে মানুষ তো টাকা ইনকাম করার জন্য পড়াশোনা করে, টাকার তো অভাব নেই, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করার কি দরকার, তাই না বন্ধুরা? ওসমানের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। সে প্রায়ই নাইট ক্লাবে তার বান্ধবীদের সাথে আড্ডা দিত, আর ওসমান সেখানে গিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করত। তবে একটা সময় সে তার ভুল বুঝতে পারে। ওসমানকে সরি বলতে সে তার কফি শপে আসে। ওসমান অনেক ভালো মনের একটা ছেলে ছিল, তাই সে টিনাকে মাফ করে দেয়। অন্যদিকে ড্যানিকে দেখা যায় থিয়েটারে একের পর এক ফ্লপ কাহিনীর পেছনে ইনভেস্ট করছে। সে প্রয়োজনের থেকেও বেশি টাকা দিয়ে অ্যাক্টরদেরকে ভাড়া করে। একের পর এক তার শোগুলো লস করতে থাকে। তাদের মা ইরা তো সবাইকে ছাড়িয়ে এক ধাপ উপরে। সে রাস্তায় কাগজের মতো টাকা উড়াতে থাকে। একদল মিউজিশিয়ানকে রাস্তায় মন খুলে টাকা দিতে গিয়ে সেখানে থাকা অনেকেই তার এই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। এমনকি টিভিতে তার এই কর্মকাণ্ডগুলো দেখানো হয়। তার এত টাকার উৎস আসলে কি সেটা জানতে একটা সেলিব্রিটি শোতে তাকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপিকার এক প্রশ্নের উত্তরে ইরা বলে, আসলে আমি অসহায়দের সাহায্য করছিলাম। গরিবদের টাকা দিয়ে সাহায্য করা আমার বংশের রেওয়াজ। আমার পূর্বপুরুষরাও এভাবে অনেককেই সাহায্য করত। আমরা খানদানি বড় লোক, আমার কাছে অনেক টাকা আছে, রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই গরিবদের মাঝে অনেক টাকা বিলিয়ে দিয়েছি। আমি আসলে আবার মানুষের কষ্ট সহ্য করতে পারি না। এভাবে একের পর এক চাপা মারতেই থাকে, আর নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ। এদিকে ড্যানি তখন তার শো এর জন্য তার কাছে থাকা সব টাকা ইনভেস্ট করে ফেলেছে। সে তার সহযোগীদেরকে বলে, যে করেই হোক এই শোটা হিট করাতেই হবে। আর এভাবেই তারা সবাই তাদের সব টাকা খরচ করার পর তারা আবার অ্যাডভোকেটকে খবর দেয়। আসলে তারা ভাবছিল হয়তো তাদের নামে ব্যাংকে আরো অনেক টাকা আছে। তখন অ্যাডভোকেট এসে তাদেরকে আয়ানের আরেকটা ভিডিও দেখায়। আর এবার ভিডিওতে আয়ান বলে, আমার এই ভিডিওটাও তোমাদেরকে দেখতে হবে, সেটা আমি কখনো আশা করিনি। এই ভিডিওটা দেখা মানে তোমরা এবারও সব টাকা শেষ করে ফেলেছো, আর যদি এটা সত্যি হয় তবে তোমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। সঠিক পথে সঠিকভাবে টাকা খরচ করা উচিত ছিল তোমাদের। আর তোমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে, তোমাদের নামে আর কোনো টাকা অবশিষ্ট নেই। যা ছিল সেটা সবকিছুই তোমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিশেষ করে ড্যানি তো সব থেকে বেশি হতাশ হয়ে যায়, কারণ তার শো এর অভিনেতা অভিনেত্রীদের এখনো অনেক বিল দেওয়া বাকি ছিল। তার তো পুরাই মাথায় হাত। ধীরে ধীরে দেখা যায় তাদের সবার লাইফস্টাইল পরিবর্তন হওয়া শুরু করেছে। তারা আগের মতো খরচ করে না। টিনাও এখন নাইট ক্লাবে গিয়ে বান্ধবীদের সাথে খরচ করতে পারছে না। আর এতেই সব ধনী বান্ধবীদের সাথে তার সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। আসলে এরা তো তার ভালো বান্ধবী কখনোই ছিল না। সবাই টাকার লোভেই তার সাথে মিশতো। আর তার আসল বান্ধবী তো ছিল মনিকা আর লিন্ডা। তবে সব থেকে আলাদা ছিল ছোট্ট ডিটু। সে মোটেও বদলায়নি, বরং সে বেশ কিছুদিন ধরে খেয়াল করতে থাকে টাকা হওয়ার পর সব দামি দামি খাবারগুলো টেবিলে তো থাকতো ঠিকই, কিন্তু সবার আর একসাথে খাওয়া হয়ে ওঠে না। পরিবারের কারোর জন্যই যেন কারো এখন আর সময় নেই। রোজ একা একা খাবার টেবিলে মন খারাপ করে সে বসে থাকতো। টিনা একসময় তার নিজের ভুল বুঝতে পারে। সে তার পুরাতন বান্ধবীদেরকে কল দেয় আর তাদের কাছে ক্ষমা চায়। লিন্ডা আর মনিকা তাকে মন থেকেই ভালোবাসতো, তাই সহজেই তাকে ক্ষমা করে দেয়। তারা একসাথে একটা বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পরিশ্রম করতে শুরু করে। আর দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। কিন্তু প্রতিযোগিতা শুরু হলেই সেখানে
সেখানে পুলিশ এসে টিনাকে ধরে নিয়ে যায়, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে প্রতিদিন নাইট ক্লাবে তার বন্ধু বান্ধবের সাথে ড্রাগ সেবন করত। কিন্তু ধরে নিয়ে যাওয়ার পর মেডিকেল রিপোর্টে জানা যায় আসলে সে সবার সাথে মিশত ঠিকই, কিন্তু সে ড্রাগে অ্যাডিক্টেড ছিল না, তাই পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু টিনার প্রতিযোগিতায় আর অংশগ্রহণ করা হয়ে ওঠে না। অন্যদিকে ড্যানি তখন তার শো এর আয়োজন করে। তাদের প্ল্যান ছিল এই শোটা হিট করলে তারা সেখান থেকে সব টাকা নিয়ে ধার দেনা শোধ করে দেবে। শো শুরু হওয়ার পর সেখানে এলাকার একজন নেতা এসে ভাষণ দেওয়া শুরু করে, আর দর্শকরা এটা দেখে রেগে যায়। সবাই স্টেজে হাতের কাছে যা কিছু ছিল সেগুলো ছুঁড়ে মারতে শুরু করে। আসলে দর্শকরা এখানে টাকা দিয়ে ভাষণ শুনতে আসেনি, আর তখন তারা রাগ করে সম্পূর্ণ শোটাই বন্ধ করে দেয়। এতে ড্যানি পুরো হতাশ হয়ে পড়ে, তার শো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর তাই তার মাথায় সব থেকে বেশি প্রেসার ছিল, কারণ এতগুলো টাকা তাকে পরিশোধ করতে হবে। অন্যদিকে দেখা যায় তাদের বাড়ির সামনে হাজার হাজার লোক জড়ো হয়েছে। তাদের মায়ের টেলিভিশনের প্রচার হওয়া সেই সংবাদ দেখে হাজার হাজার মানুষ এখানে তাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছে। কিন্তু ইরা তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখন তার কাছে আর টাকা নেই। কিন্তু জনগণ খেপে গিয়ে বাড়ির গেট ভেঙেই ভিতরে ঢুকে পড়ে, আর সেখানে ঢুকে যে যা হাতের কাছে পাচ্ছিল সেগুলো নিয়েই চলে যাচ্ছে। আর ইরা তখন খেয়াল করে এই ভিড়ের চাপে একটা বাচ্চা আহত হয়ে গেছে, তাই সে দ্রুত তাকে কোলে নিয়ে হাসপাতালে চলে আসে। আর এই সবকিছু ঘটার পর তারা সবাই নিজেদের পরিস্থিতিগুলো উপলব্ধি করতে পারছিল। তারা তাদের ভুলগুলো বুঝতে পারে। টাকা শেষ হয়ে যাওয়ায় তাদের সবার ব্যস্ততাও কমে যায়, ফলে খাবার টেবিলে সবাইকে বহুদিন পরে একসাথে দেখা যায়। হঠাৎ কলিং বেল বেজে উঠলে সেখানে সামনে গিয়ে তাদের মা দেখে অ্যাডভোকেট এসেছে। তবে এবার তার সাথে আরো একজন লোককে দেখা যায়। অ্যাডভোকেট বলে ইনি হচ্ছেন ব্যাংকের একজন কর্মকর্তা, আর আয়ান বিজনেস করার আগে তার কাছ থেকে বড় একটা লোন নিয়েছিল, আর এখন সময় হয়েছে সেই লোন পরিশোধ করার। কিন্তু তাদের কাছে তো নগদ কোনো টাকা ছিল না, তাই অ্যাডভোকেট বলে আপনাদের লোন পরিশোধ করতে হলে বাড়ি আর গাড়িগুলো লিখে দিতে হবে ব্যাংকের নামে। তবে এটা শুনে পরিবারের কেউ আর অবাক হয় না। তারা এবার খুব সহজেই তাদের সবকিছু অ্যাডভোকেটকে বুঝিয়ে দিয়ে তাদের পুরাতন বাড়িতে ফিরে যায়। তারা তাদের ভুলগুলো বুঝতে পেরে পরিস্থিতি মেনে নেয়, আর এখন তাদের চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া পোশাক আশাকও আগের মতো হয়ে গেছে। কিন্তু তাদের এতে আর কোনো আক্ষেপ নেই, সাদামাটা জীবনটাই সুন্দর। তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে কঠোর পরিশ্রম করবে, পরিশ্রম করে মানুষের মতো মানুষ হবে, কষ্টে উপার্জিত অর্থ হিসাব করে খরচ করবে, অযথা ফাও খরচ করা থেকে বিরত থাকবে। তারা এটা উপলব্ধি করে মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না, তাই খারাপ সময় যারা পাশে থাকে সেই মানুষগুলোই তাদের প্রকৃত বন্ধু আর আপনজন। এর মধ্যে ওসমানের সাথে টিনার বিয়ে ঠিক হয়ে যায়। সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেলে হঠাৎ আবার সেই অ্যাডভোকেট আয়ানের আরো একটা ভিডিও নিয়ে তাদের সামনে আসে, আর এটাই ছিল আয়ানের শেষ ভিডিও। আর এই ভিডিওতে দেখা যায় আয়ান বলছিল এতগুলো টাকা তোমরা সবাই মিলে খরচ করে ফেলবে, আর আমার এই ভিডিওটাও যে তোমাদের দেখতে হবে সেটা আমি কখনোই চাইনি, কিন্তু তোমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। আসলে আমার কোনো ব্যাংক লোন ছিল না, যেই লোকটা তোমাদের কাছে ব্যাংক কর্মকর্তা সেজে এসেছিল সে আসলে আমার বিজনেস পার্টনার। এটা বলে সে ভিডিওর মধ্যে সেই লোকটাকেও পরিচয় করিয়ে দেয়। এরপর আয়ান আরো বলে টাকা দিয়ে জিনিস কেনা গেলেও সুখ কখনোই কেনা যায় না, তা হয়তো তোমরা এতদিনে বুঝতে পেরেছো, আর সেই সাথে আশা করি প্রকৃত বন্ধুও চিনতে শিখেছো। তোমাদের কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে, কিন্তু এবার আর তোমাদেরকে কোনো টাকা দেওয়া হবে না। আয়ানের কথাগুলো শুনে পরিবারের কেউ আর আগের মতো আনন্দে লাফালাফি করছিল না। তারা এখন তাদের বর্তমান অবস্থাতেও সুখ খুঁজে নিয়েছে। তারা এখন পরিশ্রম করতে শিখে গেছে, আর হয়তো তাদের বাবা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। সে তাদের সন্তানদের একটা ভালো শিক্ষা দিতে পেরেছে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এই মজার গল্পের মধ্য দিয়ে আয়ান আর তার পরিবার আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আশা করি সবাই বাস্তব জীবনের এই শিক্ষাগুলো কাজে লাগাবেন আর সৎ পথে পরিশ্রম করে ইনকাম করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরো রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ মুভিম্যান।